আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের জীববিজ্ঞান ক্লাসের 5 নম্বর চ্যাপ্টারে, যেখানে খাদ্য, পুষ্টি এবং পরিপাক নিয়ে কথা বলা আছে। পৃথিবীতে যে যাই থাকুক, পড়তে ভালো লাগুক কিংবা না লাগুক, সবার আসলে খাইতে ভালো লাগে। তো এই যে খাই, সেই খাবার, সেই যে খাই বা এই যে খাই, এটাই মূলত খাদ্য। আর খাওয়ার ফলে হচ্ছে জিনিসটা যদি পরিপাক হয়, তারপরে সেই খাদ্য থেকে আমরা যে জিনিসটা পাই সেটাই হচ্ছে পুষ্টি। তো আমার মনে হয় এমন একটা স্টুডেন্ট খুঁজে পাওয়া যাবে না যে অ্যাটলিস্ট ভালো খাবারটা সিলেকশন করার জন্য হলেও মানে এই চ্যাপ্টারটা পড়তে চাইবে না, মানে অ্যাটলিস্ট ভালো খাবার সিলেকশন করার জন্য হলেও সেই চ্যাপ্টার পড়তে আসবে। তো আমার দৃঢ় বিশ্বাস যে সকল স্টুডেন্ট তোমরা আছো, তোমাদের সবার অনেক অনেক পছন্দের চ্যাপ্টার হচ্ছে খাদ্য, পুষ্টি এবং পরিপাক। তো সেই জন্য হচ্ছে এই চ্যাপ্টার থেকে আমাদের আহ, ছোট্ট ছোট্ট যে প্রবলেম গুলো আছে, যেগুলো আমরা ক্লাসে অনেক সময় জিজ্ঞেস করেছি বা করার সুযোগ হয়ে ওঠেনি বা এখনো মনের মাঝে গেঁথে আছে, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এই মাস্টার ক্লাসের মাধ্যমে তোমাদের এই সমস্যাগুলো নিয়ে কথা বলার জন্য। তো তোমরা ঠিক যে মুহূর্তে এই ক্লাসটা পাবে, আমার দৃঢ় বিশ্বাস তোমরা খুব মনোযোগের সাথে ক্লাসটা করার চেষ্টা করবে। তাহলে আমরা হচ্ছে এই টোটাল চ্যাপ্টার থেকে 5টা লেকচারে ভাগ করেছি। লেকচার নাম্বার 1-এ হচ্ছে আমরা পুষ্টি নিয়ে কথা বলবো। তাহলে চলো আমরা পুষ্টি নিয়ে কথা বলি। শুরুতে হচ্ছে এই যে ছবিটা দেখো, ছোট্ট একটা বাবু, সে হচ্ছে খুব মজা করে খাচ্ছে। তো এই বাবুটা যা খাচ্ছে, এই বাবুটা যা খাচ্ছে তাকে আমরা বলি খাদ্য। তো খাদ্য খাওয়ার পরে হচ্ছে দেখো, এই বাবুর হচ্ছে এই একটা পরিপাক নালী থাকে, যেখানে কি হয়, খাদ্যটা হচ্ছে পরিপাক হয়। সো এটা হচ্ছে পরিপাক নালী। এখানে কি হয়, এখানে হচ্ছে খাবারটা কি হয়, পরিপাক হয়। এই পরিপাক হওয়ার পরে খাবারটা থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পুষ্টি। আর পুষ্টি যদি পেয়ে যাই তাহলে কি বলে, যে তুমি তখন শক্তিশালী হয়ে যাবা, শক্তি পেয়ে যাবা। তো দেখো বাবুটার কিভাবে গ্রো হয়েছে। সেই জন্য আমরাও ওই বাবুদের মতো চেষ্টা করব ভালো ভালো খাবার সিলেকশন করে খাবার জন্য, এবং খাদ্য পরে পরিপাক হয়, তারপরে আমরা পুষ্টি পাই, এই জিনিসটা ধারণা রাখার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, আমার তোমার মতো উদ্ভিদ তো খেতে পারে না, অর্থাৎ তাকে তো মানে জটিল খাবার সে খেতে পারে না, তাহলে তার পরিপাকের ব্যাপারটা এখানে আসছে না। তাহলে তাকে সরাসরি কি করতে হবে, তার সরাসরি পুষ্টি নিতে হবে। এই জন্য হচ্ছে আমরা দেখবো উদ্ভিদের ক্ষেত্রে আমরা সরাসরি পুষ্টি নিয়ে আলোচনা করি। বইতে দেখবা তোমরা যে উদ্ভিদের পুষ্টি বলা হয় না, উদ্ভিদের খাদ্য। তাই কারণে কিন্তু উদ্ভিদের পুষ্টি বলা হয়েছে। তাহলে চলো, এই হচ্ছে উদ্ভিদ, কত চমৎকার উদ্ভিদ। তোমার চারপাশে যত সবুজ দৃশ্য থাকবে সেগুলো দেখলে তোমার মন ভালো হয়ে যাবে। এই যে সবুজ দৃশ্য, এই যে সবুজ দৃশ্যের পেছনে উদ্ভিদ। উদ্ভিদ মানে কি, উদ্ভিদ মানে হচ্ছে মাটি ভেদ করে যে উপরে ওঠে। তো মাটি ভেদ করে উপরে উঠতে গেলে কি লাগবে, শক্তি লাগবে। শক্তি থেকে পাবে, শক্তি পাবে হচ্ছে পুষ্টি থেকে। এখন তাহলে আমাকে জানতে হবে উদ্ভিদের পুষ্টি আসে থেকে, বা উদ্ভিদের পুষ্টি জিনিসটা আসলে কি। ওই যে বললাম, মাটি ভেদ করে যে উপরে ওঠে সেই হচ্ছে উদ্ভিদ। অর্থাৎ মাটি ভেদ করে উপরে ওঠার জন্য কি লাগবে, বৃদ্ধি লাগবে। সেটা কি বৃদ্ধি, স্বাভাবিক বৃদ্ধি। তাহলে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যে সকল উপাদান প্রয়োজন তাই হচ্ছে পুষ্টি। আরেকবার, উদ্ভিদ মাটি ভেদ করে উপরে উঠবে, তো তার জন্য সে তো খাবার খাবে না আমাদের মতো, রাইট? তার ডিরেক্টলি সে পুষ্টি নেবে। তো এই জিনিসটাই, যে স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদানই হচ্ছে পুষ্টি। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু সে মাটি থেকে ওঠে, তার মানে হচ্ছে পুষ্টি উপাদান সে আসলে কোত্থেকে পাবে, মাটি থেকে পাবে। এখন আমি তুমি হচ্ছে মুখের মাধ্যমে গ্লাসে করে বা প্লেটে করে খাবার খাই। তো বেচারার তো গ্লাসও নাই, প্লেটও নাই, তাহলে সে কিভাবে খাবে? সে হচ্ছে মূলের সাহায্যে। তাহলে তার থাকে মূল, যেহেতু মূলের সাথে সম্পৃক্ততা হচ্ছে মাটির, তাহলে মাটিতে থাকে পুষ্টি। তাহলে মাটি থেকে সেই পুষ্টি উপাদানকে সে মূলের সাহায্যে কি করবে, শোষণ করবে। এই যে শোষণ করলো, এই শোষণটা অনেক রকম প্রক্রিয়া হতে পারে, ব্যাপন হতে পারে, অভিস্রবণ হতে পারে, ডিপেন্ড করে কার জন্য কখন হবে। তোমরা যখন এই স্লাইডটা দেখছো, তোমাদের জন্য আমার একটা প্রশ্ন, ধরো সে কোনো তরল উপাদানকে শোষণ করছে, সেটা কি ব্যাপন হবে নাকি অভিস্রবণ হবে, দেখি তোমরা হচ্ছে এই অ্যান্সারটা করবে। আবার ধরো হচ্ছে সে হচ্ছে কোনো খনিজ পুষ্টিকে, যেমন ধরো সোডিয়াম প্লাসকে সে শোষণ করছে, তাহলে এটা কি ব্যাপন হবে নাকি হচ্ছে অভিস্রবণ হবে? ওকে। আহ এবার আসি হচ্ছে, আমরা যেহেতু উপাদানগুলো হচ্ছে কোথায় পাওয়া যায়, মাটিতে পাওয়া যায়, এই কারণে হচ্ছে এদেরকে কি নামে ডাকা হয়, খনিজ পুষ্টি নামে ডাকা হয়। তাহলে আমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলাম।
খনিজ পুষ্টি কেন বলা হয়? এখন প্রশ্ন হচ্ছে সাথে সাথে, আচ্ছা ভাইয়া, ওই যে বাতাসে কার্বন ডাই অক্সাইড থাকে, অক্সিজেন থাকে, আবার পানিতে হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে, তাহলে কি আমরা বলতে পারি না যে উদ্ভিদ সব উপাদান বা পুষ্টি উপাদান মাটি থেকে পায় না, বরং কার্বন, অক্সিজেন এবং হাইড্রোজেন এগুলা কিন্তু তারা কোত্থেকে পেয়ে থাকে? বাতাস থেকেও পেয়ে থাকে। যেমন ধরো এই দুইটা হচ্ছে কোত্থেকে পায়? এই দুইটা হচ্ছে বায়ু থেকে পেয়ে থাকে। ওকে, আবার ধরো হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, এই দুইটা কোত্থেকে পেয়ে থাকে? এই দুইটা হচ্ছে পানি থেকে পেয়ে থাকে। তাহলে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে যে উদ্ভিদের কোন উপাদানগুলো মাটি ছাড়া অন্য অংশ থেকে পাওয়া যায়, বা বায়ু এবং পানি থেকে পাওয়া যায় এমন উপাদান কি কি আছে। তাহলে আমরা এই স্লাইডের যদি একটা সামারি করি, সেটা হচ্ছে উদ্ভিদ আমাদের মতো খেতে পারে না, অর্থাৎ খাদ্য খায় না, কিন্তু সে ডিরেক্টলি পুষ্টি নিয়ে নেয়। এই পুষ্টিটা তার স্বাভাবিক বৃদ্ধির জন্য অপরিহার্য, আর এই পুষ্টিগুলা সে মাটি থেকে পেয়ে থাকে। এই কারণে পুষ্টিগুলাকে খনিজ পুষ্টিও বলা হয়। আর যেহেতু মাটিতে থাকে উদ্ভিদের মূল, তাই সে মূলের সাহায্যে এদেরকে শোষণ করে থাকে। তবে তিনটি উপাদান আছে, কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, এগুলা কিন্তু সে বায়ু থেকে এবং পানি থেকে পেয়ে থাকে। দ্যাটস ইট। তাহলে আমরা অনেকগুলো এমসিকিউ এখান থেকে পেয়ে গেলাম। এবার যেই হচ্ছে পুষ্টির শ্রেণী বিভাগ। পুষ্টির শ্রেণী বিভাগ থেকে হচ্ছে আমরা কি কি শিখে ফেলবো, দেখো। পুষ্টি মোটামুটি হচ্ছে একদম স্ট্রেট কথা বলতে গেলে, যে পুষ্টি হচ্ছে মোটামুটি উদ্ভিদের 60টি আছে। হ্যাঁ, এদের মধ্যে অত্যাবশ্যক কতটি আছে? 16টি আছে, অনেক ভাইটাল। মোট 60টি, অত্যাবশ্যকীয় 16টি। এদের মধ্যে ম্যাক্রো বলা হয় ম্যাক্রো কয়টি আছে? 10টি। মাইক্রো কয়টি আছে? 6টি। আমার দৃঢ় বিশ্বাস তোমরা এটা জানো। তাহলে এই ম্যাক্রোগুলা কি? ম্যাক্রোগুলা বেশি প্রয়োজনীয়, ম্যাক্রোগুলা হচ্ছে বেশি প্রয়োজনীয়, বেশি প্রয়োজনীয়, ম্যাক্রোগুলো বেশি প্রয়োজনীয়, রাইট? আর মাইক্রোগুলো হচ্ছে কম প্রয়োজনীয়। তো এখান থেকে বেসিক শব্দটা আমরা কি শিখবো? এই যে ম্যাক্রো শব্দটা দিয়ে বায়োলজিতে দুইটা জিনিস বুঝাইতে পারে, একটা হচ্ছে বেশি বুঝাইতে পারে অথবা বড় বুঝাইতে পারে, ঠিক আছে? আর মাইক্রো দিয়ে হচ্ছে কি বুঝাইতে পারে? ছোট বুঝাইতে পারে অথবা হচ্ছে কম বুঝাইতে পারে, রাইট? তাহলে আমরা এদিক থেকে একটা আইডিয়া পেতে পারি, যেটা কম প্রয়োজনীয় সেটা হচ্ছে মাইক্রো, যেটা বেশি প্রয়োজনীয় সেটা হচ্ছে ম্যাক্রো। তাহলে ম্যাক্রোগুলোর সংখ্যায় বেশি হবে, সংখ্যা হচ্ছে কয়টি? সংখ্যা হচ্ছে 10টি। তো এই ছন্দটা হোপফুলি তোমরা জানো, যে চপকিন্স ক্যাফে এর মগ, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, পটাশিয়াম, নাইট্রোজেন, সালফার, ক্যালসিয়াম, আয়রন, এই তো, হ্যাঁ, ম্যাগনেসিয়াম। তো এই মোটামুটি হচ্ছে এদিক থেকে আমাদের এই যে আমরা কয়টা পেলাম? এই হচ্ছে 10টা। আর মাইক্রোর মধ্যে হচ্ছে মৌল, ম্যাজিক, ক্লোক, ব্লক বানাবে। সো মোটামুটি এখান থেকে হচ্ছে আমরা 6টা উপাদান পাবো, এগুলো তোমাদের পরিচিত। তো এইভাবে হচ্ছে আমরা ম্যাক্রো উপাদান কোনগুলা আর মাইক্রো উপাদান কোনগুলা, এটা এমসিকিউ ফরম্যাটের জন্য যেহেতু ইম্পর্টেন্ট, আমরা হচ্ছে একটু শিখে রাখবো, হ্যাঁ। এবং হচ্ছে গিয়ে মোট কয়টা আছে, অত্যাবশ্যকীয় কয়টা আছে। সো হোপফুলি হচ্ছে আমাদের এতটুকু অংশ জানলে কাভার হয়ে যাবে। আমরা হচ্ছে এই অংশ থেকে হচ্ছে এতটুকু এনশিওর দিতে পারি। তাহলে হচ্ছে আমরা এখান থেকে কি কি শিখলাম? এখান থেকে আমরা পুষ্টির যে ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশন সম্বন্ধে একটা আইডিয়া পেলাম, যে হচ্ছে মাইক্রো কয়টা আছে, ম্যাক্রো কয়টা আছে, মোটামুটি এই সম্বন্ধে। আচ্ছা, একটু এই জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে ক্লোক বানাবে। আমরা যদি মৌল ব্যাপারটা দেই, তাহলে হচ্ছে এখান থেকে আসে মোলিবডেনাম, দেন হচ্ছে গিয়ে ম্যাজিক থেকে হচ্ছে আমরা ম্যাঙ্গানিজের কথা বলতে পারি, দেন হচ্ছে গিয়ে জিঙ্ক থেকে জিঙ্কের কথা বলতে পারি। জিঙ্কের আরেকটা নাম হচ্ছে দস্তা, জেনে রাখতে হবে দস্তা। আর কতে হচ্ছে আমরা কপারের কথা বলতে পারি, সিও কপার। আর ক্লোকতে হচ্ছে আমরা ক্লোরিনের কথা বলতে পারি, ক্লোরিন। আর বানাবেতে হচ্ছে আমরা বোরনের কথা বলতে পারি। সো এই হচ্ছে এদিক থেকে মোটামুটি আমাদের 6টা যে মাইক্রোমৌল আছে, আর এখানে তো সবগুলা দেওয়াই আছে। সো আমরা চেষ্টা করব যে এটা এমসিকিউর তাগিদে পড়ার জন্য। এটাতে আসলে বোঝানোর খুব বেশি কিছু একটা নাই, তাই হচ্ছে আমরা এটাতে অনেক কম কথা বললাম। আচ্ছা, এবার হচ্ছে আসি, আমার কেন যেন মনে হয় আমি তোমাদের মতোই একজন, তোমাদের দলেরই একজন। যখন পড়তে যেতাম তখন বারবার মনে হতো যে এত এত উপাদানের এত পড়াশোনা, এগুলো আসলে মনে থাকে না। হ্যাঁ, কোনটার কি কি উপকারিতা আছে, কোনটার অভাবজনিত কি কি লক্ষণ আছে। তো আমি চেষ্টা করলাম যে জিনিসটাকে কিভাবে তোমাদের জন্য অ্যাটলিস্ট সহজ করা যায়। তো এরই প্রেক্ষিতে হচ্ছে আমরা এখন এই যে সহজভাবে একটু শিখি। দেখো তোমরা, আমরা শুরুতে হচ্ছে যেহেতু আমরা সবুজ পড়াচ্ছি, আমরা একটা সবুজ কালি নিই। আমরা ধরে নিচ্ছি যে একটা সবুজ পাতা, তুমি চিন্তা করো সবুজ পাতা। তো একটা পাতা সবুজ হবে কখন? সবুজ হবে
যদি হচ্ছে সেখানে ক্লোরোপ্লাস্ট থাকে, রাইট? ওকে, এখন ক্লোরোপ্লাস্ট থাকলে সবুজ হবে। কেন সবুজ হবে? কারণ হচ্ছে ক্লোরোপ্লাস্টের অনেকগুলো উপাদান আছে, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি। আমরা ধরে নিচ্ছি ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিল নামক পিগমেন্ট বা বর্ণকণিকা যদি উপস্থিত থাকে তাহলে পাতা সবুজ হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, সেই ক্লোরোফিলের সংকেতটা কি? আমি জানি এই সংকেতটা তোমাদের জন্য পারতপক্ষে একটু কঠিন, তারপরে হচ্ছে তোমরা একটু শিখে নেওয়ার চেষ্টা করবে। C55 H72 ম্যাগনেসিয়াম নাইট্রোজেন অক্সিজেন। ওকে, যাদের জন্য কঠিন মনে হচ্ছে তাদেরকে আমি বলি, তোমরা যারা শর্করা জানো, শর্করার জন্য কমন ফর্মুলা হচ্ছে CHO থাকবে, রাইট? CHO। তা আমি এখন কি করব, এই CHO টাকে হচ্ছে একটু সাজাই গোছাই লিখে থাকো। আমি হচ্ছে এটাকে একটু সাজায় লিখি। CHO, এই ওটাকে দিয়ে হচ্ছে সবার শেষে, আর মাঝখানে হচ্ছে আমি খুশি মনে ম্যাগনেসিয়াম দিই আর হচ্ছে নাইট্রোজেন দিই। আর সংকেত হিসেবে আমি কি কি দিতে পারি দেখো। সংকেত হিসেবে হচ্ছে ধরো আমি এই যে অক্সিজেনের জন্য দিলাম হচ্ছে 5, তো অক্সিজেনের জন্য যেহেতু 5 দিলাম, আমি ভাবলাম কার্বনও দুইটা 5 দিই। ওকে, খুবই সুন্দর লাগতেছে। ওকে, তাহলে দেখো দুইটা হয়ে গেছে। আচ্ছা, অক্সিজেনে 5 দিছি, নাইট্রোজেনকে 4 দিই। ওকে, নাইট্রোজেনকে 4 দিছি, তাইলে হচ্ছে নাইট্রোজেনকে 4 দিয়ে দিলাম। আর হচ্ছে বাকি থাকে ম্যাগনেসিয়াম, হাইড্রোজেন। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে 7 আর 2, ম্যাগনেসিয়ামে কিছু নেই, তাহলে এটা হচ্ছে মোটামুটি আমার সেই সংকেতটা। তাহলে আমরা যদি মনে করি এভাবে একটু প্র্যাকটিস করি, ইনশাআল্লাহ গেতে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই ক্লোরোফিলের সংকেত হচ্ছে এটা, তাহলে এই ক্লোরোফিল সংকেতের মধ্যে আমরা একটু বোঝার চেষ্টা করব যে প্রধান বা সরাসরি উপাদান কি কি আছে। খেয়াল করো, সরাসরি উপাদান কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলা বাদ দিয়ে আমরা হচ্ছে ম্যাগনেসিয়ামকে ফোকাস করব। হ্যাঁ, কজ আমাদের বইগুলোতে অত্যাবশ্যকীয় উপাদানগুলোর মধ্যে বা হচ্ছে ও কাজগুলোর মধ্যে ম্যাগনেসিয়াম, নাইট্রোজেনের কথা বেশি ফোকাস করা আছে। তাহলে একটা হচ্ছে ম্যাগনেসিয়াম, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে নাইট্রোজেন। তাহলে এই দুটো উপাদান হচ্ছে সরাসরি উপস্থিত। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে আপনার ক্লোরোফিলের সরাসরি উপাদান কি, ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেন, রাইট? ওকে, এটা গেল সরাসরি উপাদান। এবার প্রশ্ন হচ্ছে যে এটার সাহায্যকারী উপাদান কি। সাহায্যকারী উপাদান হচ্ছে দুইটা, একটা হচ্ছে আয়রন আর একটা হচ্ছে ম্যাঙ্গানিজ। এখন প্রশ্ন হচ্ছে সাহায্যকারী উপাদান বলতে ভাই আমরা কি বুঝাচ্ছি? সাহায্যকারী উপাদান বলতে আমরা বুঝাচ্ছি যে ক্লোরোফিল তৈরি হবে। হ্যাঁ, ক্লোরোফিল তৈরি হওয়ার জন্য যে উপাদানগুলো সাহায্য করে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে তাদেরকে বলা হয় সাহায্যকারী উপাদান। আর ক্লোরোফিলের মধ্যে যে উপাদানগুলো থাকে তাদেরকে বলা হচ্ছে ডিরেক্টলি বা সরাসরি উপাদান। কথা বুঝাইতে পারছে? তাহলে সাহায্যকারী উপাদান হচ্ছে আয়রন, ম্যাঙ্গানিজ, আর সরাসরি উপাদান হচ্ছে কি আমার ম্যাগনেসিয়াম এবং হচ্ছে নাইট্রোজেন। এখন এইগুলা যদি থাকে তাহলে আমরা রিভার্স করি। তাহলে আয়রন আছে, ম্যাঙ্গানিজ আছে, আমি একটা উদ্ভিদকে আয়রন সাপ্লাই দিলাম, ম্যাঙ্গানিজ সাপ্লাই দিলাম, এবং সে ম্যাগনেসিয়ামও পেলো, সে নাইট্রোজেনও পেলো, তাহলে সে ক্লোরোফিল তৈরি করতে পারবে। আর যদি সে ক্লোরোফিল তৈরি করতে পারে, ক্লোরোপ্লাস্ট থাকবে, ক্লোরোপ্লাস্ট থাকলে পাতা সবুজ হবে। তার মানে এই হচ্ছে আমাদের সবুজ পাতা। এখন কোনোভাবে যদি হচ্ছে সে এই পুষ্টি উপাদানগুলা না পেয়ে থাকে, অর্থাৎ ঘাটতি হয়, তখন কি হবে? হ্যাঁ, তখনই হচ্ছে এই ক্লোরোফিল হবে না, ক্লোরোপ্লাস্ট থাকবে না, পাতা সবুজ থাকবে না। পাতা যদি সবুজ না থাকে তাহলে পাতা তখন কি হয়ে যাবে? পাতা তখন হলুদ হয়ে যাবে, রাইট? এই যে হলুদ হয়ে গেল, এই হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে ক্লোরোসিস। তাহলে হচ্ছে এই সকল পুষ্টি উপাদানের অভাবে যদি পাতার কালার সবুজ থেকে হলুদ হয়ে যায়, তখনই আমরা তাকে বলি ক্লোরোসিস। ওকে, আমরা ক্লোরোসিস মানে বুঝতে পারলাম। সাথে সাথে বইতে তোমরা দেখবে ক্লোরোসিসের আরো একটা কথা বলা আছে, সালফার। হ্যাঁ, এটার অভাবেও ক্লোরোসিস হয়। তাহলে 5টা উপাদান আমরা শিখলাম। এবার আমরা হচ্ছে একটু টেকনিক্যালি আরো কিছু জিনিস হচ্ছে শিখি। তাহলে ক্লোরোসিস হওয়ার জন্য কোন কোন উপাদান রেসপন্সিবল, আমরা হোপফুলি একটা আইডিয়া পেয়েছি। এবার হচ্ছে আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করি যে হচ্ছে এরা হচ্ছে ক্লোরোফিল, আমরা জানি ক্লোরোফিল হচ্ছে কিসে অংশগ্রহণ করে, ক্লোরোফিল হচ্ছে শালুক সংশ্লেষণে অংশগ্রহণ করে, রাইট? শালুক সংশ্লেষণে, বা এখানে হচ্ছে শালুক সংশ্লেষণ সংঘটিত হয়। তার মানে হচ্ছে পাতা সবুজ হলে শালুক সংশ্লেষণ বেশি বেশি হবে, আর শালুক সংশ্লেষণ বেশি হলে সেখানে কি হবে? গ্লুকোজ তৈরি হবে, সেখান থেকে ফার্দার শ্বসন হবে। তার মানে এগুলা থাকলে এই ঘটনাগুলা হবে। এখন যদি হচ্ছে এই উপাদানগুলো নাই থাকে, তাহলে হচ্ছে কি আগের মতো শালুক সংশ্লেষণ হবে? না ভাইয়া, হবে না। আগের মতো কি শ্বসন হবে? না ভাইয়া, শ্বসন হবে না, কমে যাবে। তো এই কারণে আমরা এই কথাটা লিখেছি, উপাদান সমূহের ঘাটতি ক্লোরোসিস, আর এই ক্লোরোসিস হলেই শালুক সংশ্লেষণ কমে যাবে, অর্থাৎ হচ্ছে শ্বসনও কমে যাবে। সো হোপফুলি আমার মনে হচ্ছে যে ক্লোরোসিস হওয়ার জন্য এই উপাদানগুলো দায়ী। এভাবে আলাদা পড়ার চাইতে তুমি যদি এই ওয়েতে অ্যাপ্রোচ করো, ইনশাআল্লাহ তোমার মনে থাকবে এবং অনেক ফ্রুটফুল হবে বলে আমার একটা আইডিয়া।
এটা ছিল তোমাদের জন্য আমার ছোট্ট একটা প্রচেষ্টা জিনিসটাকে সহজ করার জন্য। তো এরপরে হচ্ছে ভাই এই জায়গায় যে সালফারের কথা বললেন, দেখো আমরা এই উপাদানগুলোর মধ্যে সালফারকে আনিই নাই, কিন্তু আমরা এই কথাটা বলেছি যে সালফারের ঘাটতি হলেও ক্লোরোসিস হতে পারে। তো বেচারা সালফারকে আমরা একা করে দিলাম, তাই না? এস মানে সালফার, এস মানে সিঙ্গেল। তো এই সিঙ্গেল হওয়ার সুখে সে হচ্ছে ডাই হয়ে গেল, সেই সিঙ্গেল হওয়ার সুখে কি হয়ে গেল, মরে গেল। হ্যাঁ, সে পিছনে গেল এবং পিছনে গিয়ে মরে গেল, ডাই হয়ে গেল, ডাইবেক, ডাই হয়ে গেল, ডাইবেক। হ্যাঁ, তোমরা ধরতে পারছো কিনা সেটা হচ্ছে যে যদি সালফারের অভাব হয় তাহলে হচ্ছে সে সিঙ্গেল হবে না, কিন্তু হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হবে এবং উদ্ভিদ মারা যেতে পারে, সেক্ষেত্রে এই ঘটনাকে বলে ডাইবেক। ঠিক আছে, সালফারের ঘাটতিটাকে বলা হয় ডাইবেক। তাহলে দেখো আমরা কিন্তু আরো একটা ইম্পর্টেন্ট কথা শিখে ফেললাম। তো এইটা ছিল আমরা ভিন্নভাবে শিখি, এই কারণে স্লাইডের নাম রাখা। তাহলে চলো সাধারণভাবে যদি শিখতাম তাহলে আমরা কিভাবে শিখতাম বা কোন কোন পয়েন্ট গুলাকে ফোকাস করতাম। আমি হচ্ছে তোমাদের মতো হলে বা এই পজিশনে থাকলে এই মুহূর্তে আমি এইভাবে মনে রাখতাম যে যে কোনো দৈহিক বৃদ্ধির জন্য নাইট্রোজেনটা বেশি দরকারি। আর নাইট্রোজেনের সাপ্লিমেন্ট হিসেবে তোমরা সবাই জানো যে হচ্ছে আহ ক্ষেত ক্ষেত খামারে কি দেওয়া হয়, ইউরিয়া সার দেওয়া হয়, রাইট? দেন হচ্ছে সুগার বিটার মূল ও কাণ্ড বৃদ্ধির জন্য হচ্ছে ক্লোরিন অনেক ভাইটাল একটা এমসিকিউ ভাইয়া, যে সুগার বিটার মূল ও কাণ্ড বৃদ্ধির জন্য কোনটি দায়ী, ক্লোরিন। বায়বীয় নাইট্রোজেন সংবর্ধনের জন্য হচ্ছে মলিবডেনাম, আমি এটাকে খুব সুন্দর করে মনে রাখতাম, সেটা হচ্ছে কি এই বতে মনে রাখতাম বায়বীয়, বায়বীয়। তারপর হচ্ছে গিয়ে এই নতে মনে রাখতাম হচ্ছে নাইট্রোজেন। হ্যাঁ, এই আহ, আর হচ্ছে এই যে ড, ড দিয়ে মনে রাখতাম কোনোভাবে সংবন্ধন, তাইলে বায়বীয় নাইট্রোজেন সংবন্ধন বা হচ্ছে সংবন্ধন, এই আর কি, সেটার মলিবডেনাম থেকে আমার মনে থাকতো, তোমাদের কোনো ক্লু থাকলে ভালো। এই হচ্ছে বায়বীয় নাইট্রোজেন সংবন্ধন। তারপর পত্রন্ত্র খোলা ও বন্ধ পটাশিয়াম, প্রাসঙ্গিক ক্রমে বলে রাখি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, পত্রন্ত্র খোলা এবং বন্ধ না হলে কিন্তু হচ্ছে উদ্ভিদের অনেক শারীরবৃত্তীয় প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, প্রস্বেদন থেকে শুরু করে সালোক সংশ্লেষণ থেকে শুরু করে শ্বসন, অনেক কিছু বন্ধ হয়ে যেতে পারে। ওকে, এই জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে একটা খুবই ক্রিটিক্যাল একটা এমসিকিউ হতে পারে, এই যে চিনি পরিবহন করে হচ্ছে বোরন, চিনি পরিবহন করে হচ্ছে বোরন, মনে রাখতে হবে চিনি পরিবহন করে হচ্ছে বোরন। আর শ্বসন প্রক্রিয়া একসাথে ভাইয়া আনার চেষ্টা করছি, শ্বসন প্রক্রিয়া কারা কারা পার্টিসিপেট করে হচ্ছে ম্যাগনেসিয়াম, আয়রন এবং হচ্ছে কপার। অলরেডি ম্যাগনেসিয়াম আয়রন কিভাবে পার্টিসিপেট করে তোমাদের একটা আইডিয়া আমি দিয়েছি, এই যে দেখো, এই যে শ্বসন প্রক্রিয়ায় পার্টিসিপেট করবে ম্যাগনেসিয়াম এবং হচ্ছে আয়রন কেন, ক্লোরোফিলের সাথে তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা আছে। ওকে, অভাবজনিত লক্ষণ, সালফারের অভাব হলে ডাইব্যাক হয়, আমরা অলরেডি শিখেছি। পাতা লাল হয় সালফারের অভাবে, এই যে মিল আছে সাল, ল, লাল, ল, রাইট, ল, ল, মিল আছে সালফার। ডাইব্যাক তো অলরেডি আমরা জানি, সিঙ্গেল হয়ে বেচারা মরে গেছে। ওকে, ফুলের কুড়ির জন্ম ব্যাহত হয় বোরনের অভাবে, খুবই ভাইটাল একটা এমসিকিউ। উদ্ভিদ নেতিয়ে পড়ে ক্যালসিয়ামের অভাবে, যেমনটা মানুষের ক্ষেত্রে যদি হচ্ছে হাড্ডিতে ক্যালসিয়ামের সমস্যা হয়, তোমরা যেন রিকেটস রোগ হয়, হাড্ডি ভঙ্গুর হয়ে যায়, অর্থাৎ নেতিয়ে পড়ে, এভাবে চিন্তা করতে পারো। অনুরূপ ভাবে উদ্ভিদের ক্ষেত্রে ক্যালসিয়ামের ঘাটতি হলে সে নেতিয়ে পড়তে পারে। পাতা বেগুনি হয় ফসফরাসের অভাবে, হলুদ হয় পটাশিয়ামের অভাবে। সো এইরকম ভাবেও তুমি শিখতে পারো, আর আমি যে ওয়াইটা দেখালাম সেটাও শিখে রাখতে পারো। আর এই জিনিসগুলো আমি বেছে বেছে বিগত এমসিকিউ কি এসেছে তার প্রেক্ষিতে এগুলাকে শর্ট করে নিয়ে আসছি, তোমরা চাইলে এই ফরম্যাটও শিখতে পারো, ফলে তোমাদের জন্য ভালো হবে। এই তো, এটা হচ্ছে সাধারণভাবে আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি। তাহলে চলো এবার আমরা বিগত সময়ের এমসিকিউ গুলো একটু যদি দেখে ফেলি, যে এই যে পড়লাম পুষ্টি, এই পুষ্টির প্রেক্ষিতে কি কি এমসিকিউ সম্ভব এবং কিভাবে আমরা সেগুলো অ্যান্সার করতে পারি ঠান্ডা মাথায়, একেবারে ঠান্ডা মাথায়। ভাই মাথা আবার ঠান্ডা থাকে কিভাবে? হ্যাঁ, আচ্ছা, কম টেনশন করতে হবে, টেনশন করলে হচ্ছে, কম টেনশন করলে মাথা ইনশাল্লাহ ঠান্ডা থাকবে। তাহলে চলো প্রথম এমসিকিউ, উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্ট গঠন ও সংরক্ষণের জন্য কোন উপাদানটি বেশি প্রয়োজনীয়? আমার মনে হয় না এই অ্যান্সার তোমাকে বলে দেওয়া দরকার আছে। সো আমি যেহেতু তোমাদেরকে ক্লোরোপ্লাস্ট থেকে ক্লোরোফিল, ক্লোরোফিলের উপাদান কি কি থাকে সরাসরি এবং সাহায্যকারী উপাদান এগুলা পড়িয়েছি, হোপফুলি তোমরা এটা অ্যান্সার করতে পারবে। তাহলে নিঃসন্দেহে আমি যদি আরেকবার সংকেতটা প্র্যাকটিস করে, শুরুতে আমরা জানি শর্করাতে থাকে কার্বন, শর্করাতে থাকে হাইড্রোজেন, থাকে হচ্ছে অক্সিজেন, আর মাঝখানে আমরা হচ্ছে খুশিতে কি বসাবো, ম্যাগনেসিয়াম আর হচ্ছে নাইট্রোজেন। এই লাস্টে দিব হচ্ছে 5, সামনে দিব হচ্ছে 5 5 শেষ। তো নাইট্রোজেনকে একটু কমায়া দেই 4টা, আর এই বেচার হাইড্রোজেনের জন্য হচ্ছে 72, এই হয়ে গেল আমাদের কি, এ হয়ে গেল ক্লোরোফিল। সো ক্লোরোফিলের উপাদানের মধ্যে হচ্ছে আমরা কি পাচ্ছি, ম্যাগনেসিয়াম পাচ্ছি।
রাইট? আমরা হচ্ছে ক্লোরোফিলের উপাদানের মধ্যে ম্যাগনেসিয়াম পাচ্ছি। এছাড়াও সাহায্যকারী উপাদানের মধ্যে কি ছিল? ম্যাঙ্গানিজ ছিল। তার মানে হচ্ছে এটা ছিল মেইন, আর ম্যাঙ্গানিজ হচ্ছে আর একটা উপাদান, ম্যাঙ্গানিজ এবং হচ্ছে আয়রন, যারা কিনা সাহায্যকারী উপাদান হিসেবে ছিল। সো আমরা বলতে পারি এখানে অ্যান্সারটা হবে ম্যাঙ্গানিজ। সো এটা ইজি পিজি লেমন স্কুইজ টাইপের একটা জিনিস। এবার আসে হচ্ছে ক্লোরোফিলের প্রধান উপকরণ কোনটি? সেম জিনিস, এটাও তোমরা পেরে গেছো। সুমিষ্ট আখ পেতে জমিতে প্রয়োগ করতে হবে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ভাই আখের কথা বলে তো হচ্ছে আখের রস খাওয়ার কথা মনে করাই দিলে। আচ্ছা, এখন সে আখের রস খেতে গেলা কিন্তু আখ মিষ্টি না বা সুমিষ্ট না, ভালো লাগবে? ভালো লাগবে না। তো এর জন্য তো তোমাকে শিখতে হবে, ভবিষ্যতে কোনো কারণে যদি হচ্ছে তুমি কৃষিবিদ হয়ে যাও বা হচ্ছে সামহাউ মানে শখের বসে আখের বিশাল বিশাল জমি থাকে তোমার, সেক্ষেত্রে সুমিষ্ট আখ পেতে গেলে তোমাকে কি করতে হবে? এমন কিছু প্রয়োগ করতে হবে যেটা কিনা চিনি পরিবহন করে। তাহলে চিনি পরিবহন করে যেন কে? চিনি পরিবহন করে কিন্তু বোরন। তাহলে হচ্ছে আমাকে সুমিষ্ট আখ পেতে গেলে বেশি বেশি বোরন সাপ্লাই বা বোরন রিলেটেড সার হচ্ছে প্রয়োগ করতে হবে, বা বোরন উপাদানটা হচ্ছে উদ্ভিদকে পেতে হবে। তাহলে সুমিষ্ট আখ পাওয়ার জন্য হচ্ছে বোরন। কেন? কারণ বোরন হচ্ছে চিনি পরিবহনে সাহায্য করে। সো বেশি বেশি চিনি, বেশি বেশি মিষ্টি, কিন্তু বেশি বেশি চিনি কিন্তু খাওয়া যাবে না। কেন? কারণ বেশি বেশি চিনি খেলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। ওকে, এবার আসি হচ্ছে অন্য একটা ভাইটাল এমসিকিউ। এই এমসিকিউ গুলাতে তোমাদের অনেক বেশি সমস্যা হয় আমার যতদূর ধারণা, আমার হয়তো। এখন দেখা যাক, রহিম মিয়ার টমেটো খেতে, মিয়ার নাম দেখো রহিম মিয়া, টমেটো খেতে পাতাগুলো ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে। আহা, হলুদ হয়ে যাচ্ছে। ওকে, দেখে তোমরা যখন এই পাতা ধীরে ধীরে হলুদ হয়ে যায়, এটা তো একটা কন্ডিশন আমরা পড়বো। এখন যদি এমনটা হয় যে মানুষের চোখ ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে, মানুষের চোখ ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা তার রোগের নাম কি বলি এবং সেই রোগের জন্য দায়ী জীবাণুর নাম কি, এটা তোমরা নিজেরা মনে মনে চিন্তা করো যখন স্লাইড দেখছো। আচ্ছা হোক, এবার আমরা আসি রহিম মিয়ার টমেটো খেতে। পাতা হলুদ হয়ে যাচ্ছে, খুবই টেনশনের ব্যাপার। তো রহিম মিয়ার টমেটো খেতে কোন কোন খনিজের অভাব হতে পারে? কোন কোন খনিজের অভাব হতে পারে? তো এই যে পটাশিয়াম, পটাশিয়ামের একটা অভাবজনিত লক্ষণের মধ্যে হুবহু বইতে দেওয়া আছে যে এটার অভাবে হলুদ হয়ে যায়। সো এটা তো হলুদ হয়ে যায়, আবার হলুদ হয়ে যাওয়ার জন্য ক্লোরোসিস রেসপন্সিবল, রাইট? তো ক্লোরোসিসের জন্য কিন্তু হচ্ছে নাইট্রোজেন। আমরা জানি যে ক্লোরোফিল তৈরি হবে না নাইট্রোজেন না থাকলে। তো যেহেতু বইতে ডিরেক্টলি বলা আছে পটাশিয়ামের অভাবে পাতা হলুদ হয়, এবং যেহেতু আমরা জানি নাইট্রোজেন না থাকলে ক্লোরোসিস হয়, ক্লোরোসিস মানে হলুদ হয়ে যাওয়া, সুতরাং আমরা বলতে পারি যে এই ঘটনাটাই হচ্ছে এই দুইটা কালপ্রিটকে রিপ্রেজেন্ট করে যে তাদের ঘাটতি আছে। সো রহিম মিয়ার এখন কি করতে হবে বলো? রহিম মিয়া, যদি আমি রহিম মিয়া হইতাম সেক্ষেত্রে হচ্ছে আমি এই নাইট্রোজেন সাপ্লিমেন্ট হিসাবে আমি ইউরিয়া দিতাম। কারণ আমি জানি হচ্ছে বা ইউরিয়াতে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে নাইট্রোজেন আছে। হ্যাঁ, ইউরিয়াতে NH2CO NH2 বা H2N, এইটা হচ্ছে মোটামুটি ইউরিয়ার যে ফর্মুলাটা আর কি, পুনর্বিন্যাসকরণ বিক্রিয়ার মাধ্যমে এখান থেকে আমরা ইউরিয়া পাই। তো আমি বেশি বেশি ইউরিয়া সার হচ্ছে দিতাম, তাহলে ইউরিয়া সার দিলে হচ্ছে নাইট্রোজেন পেতো, আর নাইট্রোজেন থেকে কি হইতো? ক্লোরোসিস হওয়াটা বন্ধ হইতো, অর্থাৎ হলুদ হওয়াটা বন্ধ হইতো। সাথে সাথে আমি পটাশ সারের জন্য মিউরেট অফ পটাশটাকে হচ্ছে দিতাম। তাহলে আমি হচ্ছে দুইটাকে সিলেক্ট করতাম, কি কি? নাইট্রোজেনের ঘাটতির জন্য ইউরিয়াকে নিতাম কারণ সেখানে নাইট্রোজেন প্রেজেন্স আছে, আর মিউরেট অফ পটাশকে নিতাম কারণ সেখানে হচ্ছে পটাশিয়াম আছে। তাহলে দুইটার যেহেতু ঘাটতি আমি ব্যাকআপ করে দিচ্ছি, তার মানে পাতা আর হলুদ হবে না, বরং পাতা ফকফকা ফকফকা সবুজ হয়ে যাবে। আর পাতা সবুজ হওয়ার সাথে সাথে যেমন রহিম মিয়ার মন ভালো হয়ে যাবে, অনুরূপ ভাবে আমরাও বেশি বেশি ফসল পাবো, আমাদেরও মন ভালো হয়ে যাবে। সো যাদের যাদের টমেটো পছন্দ আর কি। তো এই হচ্ছে আমাদের একটা ভাইটাল এমসিকিউ। এবার আসি আরেকটা এমসিকিউ, যে এখানে ABCD এরকম চারটা পুষ্টি উপাদান দেওয়া আছে, মোটামুটি নাইট্রোজেন, বি ম্যাগনেসিয়াম, সি লৌহ, ডি ফসফরাস। ছকের কোন উপাদানটি কাণ্ড দুর্বল হওয়া রোধ করে? কোন উপাদানটি কাণ্ড দুর্বল হওয়া রোধ করে? তো দুর্বল হয়ে গেছে, হ্যাঁ দুর্বল হয়ে গেছে। তো নর্মালি হচ্ছে মানুষের ক্ষেত্রে যেটা হয়, যদি হচ্ছে কি দুর্বল হয়ে যায়, উইকনেস হয়, তখন বলা হয় যে উইকনেস হওয়ার পেছনে যে অনেকগুলো রিজন কাজ করে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ রিজন হচ্ছে এনিমিয়া। এনিমিয়া এনিমিয়া বা হচ্ছে রক্ত শূন্যতা। এখন রক্ত শূন্যতা হইলে হচ্ছে শরীর দুর্বল হয়ে যায়। তো এখন রক্ত শূন্যতা বলতে
কি বোঝায়? রক্ত শূন্যতা বলতে হচ্ছে আরবিসির পরিমাণ কমে যাওয়া বোঝায়। আরবিসির পরিমাণ কমে যাওয়া বলতে কি বোঝায়? আরবিসির পরিমাণ বা রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা কমে যাওয়া বলতে বোঝায় যে হিমোগ্লোবিন যেটা ছিল, হিমোগ্লোবিন, এটাকে এসবি তে লিখলাম, এটার পরিমাণ কমে গেছে। এটার পরিমাণ কমে যাবে বা কমে যাবে বলতে বোঝায় যে এটা কম পরিমাণ তৈরি হয়েছে। তাহলে এই হিমোগ্লোবিন তৈরি হতে আয়রন লাগে আর হচ্ছে গ্লোবিন নামক একটা প্রোটিন লাগে। তো চিন্তা করি আমরা যে হচ্ছে উইকনেসের পেছনে মানুষের ক্ষেত্রে আয়রনটা রেসপন্সিবল, অনুরূপ ভাবে হচ্ছে একটা উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ড দুর্বল হবে, সেটাও রেসপন্সিবল হচ্ছে আয়রন। সো অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে হচ্ছে এটা মানুষের তুলনা করে বললাম। তো তোমাদের মধ্যে যারা হচ্ছে আমার মতো মানে সরল সোজা টাইপ, তারা হচ্ছে জিনিসটা কিভাবে মনে রাখতো? যে হচ্ছে যে হচ্ছে এভাবে, এই বাঁকা না হয়ে লোহার মতো সোজা হও, লোহার মতো সোজা হও, লোহার মতো সোজা হও। তো এই যে লোহার মতো সোজা হও মানে শক্ত হও, লোহার মতো সোজা হও শক্ত হও, তার মানে দুর্বল হয়েও না। সো এই লোহা থাকলে কি হবে, বা লৌহ থাকলে শক্ত হবে আর কি। ঠিক আছে, এই গেল হচ্ছে একটা এমসিকিউ। এবার আসি দ্বিতীয়টা। ছকে উল্লেখিত এ অর্থাৎ নাইট্রোজেন, বি ম্যাগনেসিয়াম, ডি ফসফরাস উপাদানগুলোর অভাবে কি হয়? স্বভাবত নাইট্রোজেনের অভাবে বৃদ্ধি কমে যাবে, যেখানে নাইট্রোজেন সেখানেই বৃদ্ধি। দেন হচ্ছে উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার কমে যাবে, স্বাভাবিক। আমি তো বলেছি নাইট্রোজেন এবং হচ্ছে ম্যাগনেসিয়াম এরা হচ্ছে ক্লোরোসিসের জন্য রেসপন্সিবল, আর ক্লোরোসিস হলে সালোক সংশ্লেষণ হার কমে যাবে, বিকজ ক্লোরোফিল তৈরি হবে না, রাইট। আর হচ্ছে ফসফরাসের আরেকটা অভাব হচ্ছে পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয়। সো এই টাইপ এমসি গুলা দেখো, দুইটা কিন্তু তুমি তোমার আইডিয়া থেকে করতে পারছো। লাস্টের যে এটা আছে বা যে পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয়, এই পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয়, এটা তুমি জানতে গেলে তোমাকে কিন্তু হচ্ছে আবার সেই ব্যবহারে যেতে হবে। ব্যবহার না শিখলে, অর্থাৎ সাধারণভাবে যে অভাবজনিত লক্ষণগুলো আছে সেটা না পারলে কিন্তু তুমি আবার হচ্ছে পারবা না। তো যেটা দেখা যাবে যে ফসফরাসের একটা সমস্যা হচ্ছে পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয়। সো এখান থেকে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হচ্ছে এটা। সো এই গেল হচ্ছে আমাদের আরেকটা প্যাটার্ন। এবার হচ্ছে আমরা আরেকটা দেখি, ক্লোরোসিস হয় কিসের অভাবে। সো এটা দেখে একদম ফাটাইয়া দেওয়ার কথা, সবাই আনন্দে ফাটাইয়া দেওয়ার কথা, হ্যাঁ পারছি, ইয়েস। তো এখানে কি হবে? এখানে তিনটে হবে, যেহেতু নাইট্রোজেনের কথা আছে, সালফারের কথা আছে, লোহের অনুপস্থিতি আছে, তিনটার কারণেই হচ্ছে, হ্যাঁ। ঘাটতি যেই কথা, অনুপস্থিতি একই কথা কিন্তু। ওকে, ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ কোনটি? ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ কোনটি? খেয়াল করো, ক্যালসিয়ামের অভাব বলে যে হচ্ছে কি ব্যাপার, হ্যাঁ, আহ, নেতিয়ে পড়ছো কেন, হাঁটতে পারতেছো না কেন, পা ব্যথা করে, পা ব্যথা কেন করে? বেশি বেশি ক্যালসিয়াম খাবা। তো উদ্ভিদ তো আহ, মানে আমাদের দৃশ্যমান যে আমরা দেখি তার প্রেক্ষিতে মনে হচ্ছে উদ্ভিদ আসলে চলে না, কিন্তু উদ্ভিদ চলাচল করে। তো এখন উদ্ভিদ হঠাৎ নেতিয়ে পড়ছে, এর জন্য হচ্ছে তার বডিতে আমাদের মতো ক্যালসিয়ামের পরিমাণ কমে গেছে, হ্যাঁ? বডিতে ক্যালসিয়াম কমে গেছে। তো বডিতে ক্যালসিয়াম বেড়ে গেলে বাড়াইতে পারলে হচ্ছে আর এই সমস্যাটা হবে না। তো অনুরূপ ভাবে আমাদেরকে বেশি বেশি ক্যালসিয়াম খেতে হবে এবং উদ্ভিদকেও ক্যালসিয়াম নিতে হবে, যেন তার নেতিয়ে পড়ার সম্ভাবনা না থাকে। ওকে, ফসফরাসের অভাবে নিচের কোনটি হয়? ফসফরাসের একটা গুরুত্বপূর্ণ ব্যবহার আমরা শিখেছিলাম যে হচ্ছে ফুলের কুঁড়ির জন্য ব্যাহত হয়। আমরা যদি হচ্ছে প্রিভিয়াস স্লাইড গুলাতে একটু ব্যাক করে যাই তাহলে দেখব যে ফসফরাসের যদি ব্যবহার দেখি, যে ফসফরাসের অভাবে পাতা বেগুনি হয়। আচ্ছা, ফুলের কুঁড়ির জন্য ব্যাহত হয় বোরনের অভাবে। আহ, তাহলে হচ্ছে ফসফরাসের অভাবে হচ্ছে পাতা, ফুল, ফল ঝরে পড়ে। খুব বইতে হচ্ছে পয়েন্ট এইভাবে লেখা আছে। তো যেহেতু হচ্ছে বইতে ডিরেক্টলি এভাবে বলা আছে ফসফরাসের অভাবে নিচের কোনটি হয়, দেখো আমার নিজেরই মাঝে মাঝে মিস্টেক হয়ে যাচ্ছে, হ্যাঁ। এইভাবে অনেকবার পড়তে হবে আসলে পড়াটা তোমার। তো তুমি যদি হচ্ছে আমার মতো একবার পড়ো তাহলে ফাঁকিবাজ হয়ে যাবা, ফাঁকিবাজ হওয়া যাবে না। তো পাতা, ফুল ও ফল ঝরে যায় কিসের জন্য? ফসফরাসের অভাবে পাতা, ফুল ও ফল ঝরে পড়ে। অনেক ভাইটাল একটা এমসিকিউ, বড় ক্লাসে গেল পাবা। Okay. এবার আসি হচ্ছে আমাদের এমসিকিউ পর্ব শেষ। এখন আমরা এই অংশের প্রেক্ষিতে হচ্ছে কি কি জ্ঞানমূলক হওয়া সম্ভব, কি কি অনুধাবন, কি কি প্রয়োগ উচ্চতর হওয়া সম্ভব, আমরা হচ্ছে এগুলো একটু দেখার চেষ্টা করব। শুরুতে হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট কি জিনিস। যেহেতু জ্ঞানমূলক, সেহেতু হচ্ছে আমরা খুব সিম্পলি লিখে ফেলবো যে হচ্ছে যে উদ্ভিদের যে পুষ্টি উপাদান কম পরিমাণে প্রয়োজনীয়, উদ্ভিদের যে পুষ্টি উপাদান কম প্রয়োজনীয়, কম পরিমাণে প্রয়োজনীয়, সেই উপাদানগুলোকে কি বলা হয়? মাইক্রোনিউট্রিয়েন্ট।
তাহলে এই জায়গায় আমরা একটা উদাহরণ দিতে পারি এই কথাটা লিখে, যদি উদাহরণ না দিলে আমরা 1 মার্কস পাবো ইনশাল্লাহ। উদাহরণ ধরো হচ্ছে দিলাম ক্লোরিন, এটা একটা কি মাইক্রোনিউট্রিয়েন্ট, এটা বলতে পারি। অথবা চাইলে আমরা সবগুলো উদাহরণ লিখতে পারি, তবে এখানে যেহেতু কি চেয়েছে, তাহলে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যে উপাদানগুলা কম প্রয়োজনীয়, অত্যাবশ্যক উপাদানের মধ্যে যে উপাদানগুলো কম প্রয়োজনীয় অপেক্ষাকৃত, তাদেরকে বলা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। উদাহরণ হচ্ছে ক্লোরিন, পারফেক্ট একটা অ্যান্সার। ওকে, এবার হচ্ছে ক্লোরোসিস কি। সো ক্লোরোসিস ডেফিনেশন অলরেডি আমরা বলেছি যে যে বেসিক উপাদান আছে, নাইট্রোজেন আছে, হ্যাঁ, ম্যাগনেসিয়াম আছে, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ আছে বা হচ্ছে আয়রন আছে। তো আমরা বলতে পারি এদের কথা মেনশন করে, হ্যাঁ, অ্যাটলিস্ট নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম বা হচ্ছে ম্যাঙ্গানিজ, যে এই পুষ্টি উপাদানগুলোর অভাব হলে উদ্ভিদের পাতা ধীরে ধীরে কি হয়ে যায়, হলুদ হয়ে যায়। এই ঘটনাকে বলে ক্লোরোসিস। ওকে, ডাইবেক কি জিনিস? ডাইবেকের কথা আমরা বলেছিলাম স্পেশালি যে সালফারের ঘটনা দিয়ে, যে যদি হচ্ছে সালফারের অভাব হয়, অভাবজনিত কারণে উদ্ভিদের উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়ে উদ্ভিদের মৃত্যু হতে পারে, সেই ঘটনাকে বলা হচ্ছে ডাইবেক। সো ছোট ছোট দুই একটা কোয়েশ্চেন আমাদের। এবার হচ্ছে উদ্ভিদের ক্লোরোসিস কেন হয়। একই প্রশ্ন, উদ্ভিদের ক্লোরোসিস কেন হয়? তাহলে উদ্ভিদের ক্লোরোসিস হওয়ার জন্য আমরা সেই কথাটাই এক্সপ্লেন করব। হ্যাঁ, আমি তোমাকে যেভাবে এক্সপ্লেন করে নিয়ে আসছি, দেখো খুব কমন কমন কোয়েশ্চেন চলে আসছে। তো এখান থেকে হচ্ছে আমরা নাইট্রোজেনের কথা বলতে পারি, ইভেন আমরা চাইলে ক্লোরোফিলের সংকেতও দেখাইতে পারি। নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম এরা তো হচ্ছে মেইন উপাদান, তার পাশাপাশি সাহায্যকারী উপাদান হিসেবে কি ছিল, আয়রন ছিল, আর হচ্ছে ম্যাঙ্গানিজ ছিল। যে উপাদানগুলোর যদি ঘাটতি হয়, তাহলে ক্লোরোফিল তৈরি হবে না, আর ক্লোরোফিল না হলে হচ্ছে পাতা সবুজ হবে না। তখন ধীরে ধীরে পাতা আর মধ্যকার যে অন্যান্য পিগমেন্ট বা কালার থাকার কথা, সেটা দৃশ্যমান হয়, সেটা হচ্ছে হলুদ। তো সাধারণত হচ্ছে এগুলোর অভাবে পাতা যখন সবুজ পাতা থেকে ধীরে ধীরে হলুদে কনভার্সন হয়, তখন সেই ঘটনাকে বলা হচ্ছে ক্লোরোসিস। তার মানে কেন বললে অ্যান্সার হচ্ছে এই উপাদানগুলোর যদি ঘাটতি থাকে, এই উপাদানগুলোর ঘাটতি জনিত কারণে হচ্ছে এই ঘটনা সংঘটিত হচ্ছে। ওকে, প্রতিদিন খাদ্য তালিকা লৌহ সমৃদ্ধ খাদ্য রাখার প্রয়োজন কেন? আমরা অলরেডি হচ্ছে লৌহের ব্যাপারটা বলেছিলাম, যে লৌহের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে লৌহ যেটা করে সেটা হচ্ছে গ্লোবিন নামক যে প্রোটিন আছে, গ্লোবিন নামক যে প্রোটিন আছে তার সাথে মিলে হচ্ছে হিমোগ্লোবিন তৈরি করে। আর সেই হিমোগ্লোবিন কিন্তু হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকার একটা গুরুত্বপূর্ণ উপাদান। তো যেহেতু লোহিত রক্তকণিকার একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে হিমোগ্লোবিন, তো আমরা কোনোভাবে হচ্ছে লৌহ সমৃদ্ধ খাদ্য অ্যাভয়েড করতে পারি না। অনুরূপভাবে কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে লৌহ সমৃদ্ধ খাবার অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন এদিক থেকে আরো একটা কথা হচ্ছে, আহ, আহ, ধরো হচ্ছে একটা থ্যালাসেমিয়ার পেশেন্ট, যদি এটা পরে আসবে তারপর আমি একটু বলে দিই। থ্যালাসেমিয়ার রোগী, তোমরা জানো থ্যালাসেমিয়া মানে হচ্ছে যার লোহিত রক্তকণিকা 120 দিন পর না ভেঙে বরং অনেক আগে ভেঙে যায়। 30 থেকে 40 দিন পর আমরা উদাহরণ হিসেবে নিলাম, ভেঙে যাচ্ছে। তো যেহেতু ভেঙে যাচ্ছে, তো তার মানে হচ্ছে তার বডিতে কি নাই, লোহিত রক্তকণিকা নাই। তো আমরা যদি তখন চালাকি করে ভাবি যে তাকে কি দেব, তাকে হচ্ছে বেশি বেশি আয়রন সাপ্লাই দিব, তখন কিন্তু ঘটনা হিতে বিপরীত হতে পারে। কেন? কারণ তার লোহিত রক্তকণিকা ভেঙে গিয়েছে, তার মানে হিমোগ্লোবিন ভেঙে গিয়েছে, তার মানে হিম বা হচ্ছে আয়রনটা রক্তে চলে আসছে, তার মানে তার রক্তে আয়রনের পরিমাণ অনেক বেশি। তখন আমি তুমি চালাকি করে তাকে যদি আরো বেশি আয়রন দিই, ঘটনা তখন হিতে বিপরীত হবে। বিকজ প্রত্যেকটা জিনিসের একটা সাধারণ লেভেল থাকে যেটা বডিতে মেনটেন করতে হয়। যেমনটা তোমাদের জন্য সাধারণ কথাবার্তা হচ্ছে যে তোমরা এখন একটাই কাজ, সেটা হচ্ছে এসএসসির পরীক্ষার আগ পর্যন্ত খুবই ভালো করে পড়াশোনা করা। এটা হচ্ছে তোমাদের জন্য সাধারণ লেভেল। তোমরা যদি সেই লেভেলটাকে ক্রস করে ভাবো যে মেডিকেলের জন্য এখনই পড়ে ফেলবো, তোমরা যদি ভাবো ক্লাস 8 এর পরে এত সহজ ছিল, তাহলে কিন্তু হবে না। সো বডিতে উপাদানগুলো এভাবে উপরে যাওয়া যাবে না, কমতে আসা যাবে না, সাধারণ লেভেলে থাকতে হবে। সেই কারণে উদ্ভিদে খাদ্য তালিকা লৌহ সমৃদ্ধ খাদ্য রাখার খুবই প্রয়োজন আছে। যে এই যে লৌহ, তারা কি করবে, তারা হচ্ছে দেহের বিভিন্ন গাঠনিক কাজে আহ, অংশগ্রহণ করবে, অভ্যন্তরীণ কাজকে নিয়ন্ত্রণ করবে। এই কিছু কথা এভাবে গুছিয়ে লিখলে হবে যে লৌহ সমৃদ্ধ খাদ্য এই কারণে রাখতে হবে যে লৌহ দেহের মধ্যে বিভিন্ন গাঠনিক এবং অভ্যন্তরীণ কাজে অংশগ্রহণ করবে। তো না খেলে সেই কাজগুলো সংগঠিত হবে না। আমি একটা উদাহরণ হিসেবে তোমাকে আয়রনের কথা বললাম, এখানে হচ্ছে হিমোগ্লোবিনের কথা বললাম। ওকে, এবার হচ্ছে উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় উপাদান কি আছে। অত্যাবশ্যকীয় উপাদান আমরা অলরেডি হচ্ছে জেনেছি যে হচ্ছে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কি দরকার, পুষ্টি দরকার। এই পুষ্টির সংখ্যা হচ্ছে 7টি।
এর মধ্যে অত্যাবশ্যকীয় হচ্ছে কয়টি? 16টি। তার মানে হচ্ছে এই উদ্ভিদের বৃদ্ধি হতে গেলে এগুলা লাগবেই, দিস ইজ ম্যান্ডেটরি। হ্যাঁ, কম লাগুক বেশি লাগুক লাগবেই। তো আমরা তো জানি কম লাগে কিছু, বেশি লাগে কিছু। তো কম কোনগুলা লাগে, বেশি কোনগুলা লাগে, এগুলোর কথা আমরা একটু এই জায়গায় ইলাবোরেট করে দেব। যে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য বা বিকাশের জন্য যে সকল উপাদান অত্যন্ত দরকারি সেগুলাকে আমরা অত্যাবশ্যকীয় উপাদান বলছি। সেই উপাদানের সংখ্যা হচ্ছে 16টি। এগুলাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ম্যাক্রো মাইক্রো। উদাহরণ হিসেবে হচ্ছে আমরা একটা কথা টানতে পারি, যেমন নাইট্রোজেনের যদি অভাব হয়, যেমন ম্যাগনেসিয়ামের যদি অভাব হয়, এই দুইটার অভাবে হচ্ছে বৃদ্ধি ব্যাহত হতে পারে, সাথে হচ্ছে কি হতে পারে, ক্লোরোসিস হতে পারে। সো আমরা এরকম করে দুই একটা উদাহরণ টেনে দিতে পারি, ঠিক আছে? এদের হবে এই বৃদ্ধি ব্যাহত হবে এবং হচ্ছে ক্লোরোসিস হবে, ঠিক আছে? সো হচ্ছে এটা বলতে পারি যে এই কারণে এদেরকে অত্যাবশ্যক উপাদান বলা হচ্ছে। ওকে, এবার আসে হচ্ছে একটা প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, যে কি দেখি। ইরফান আলী, ইরফান আলী লক্ষ্য করলেন তার বাগানের গাছগুলোর মধ্যে ঘাস জাতীয় গাছের পাতা হলুদ হয়ে গেছে। তো ঘাস জাতীয় পাতা সাধারণত হচ্ছে সবুজ হয়, রাইট? ঘাস সবুজ হয়। তো সবুজ গাছের পাতা কি গেছে? হলুদ হয়ে গেছে। তো যেহেতু সবুজ থেকে হলুদ হয়ে গেছে, মাঝখানের ঘটনা কি হয়ে গেছে? সানডে মানডে ক্লোজ ডে, মানে ক্লোরোসিস হয়ে গেছে, রাইট? তো ক্লোরোসিস। এবং ফুল গাছের পাতা, ফুল ও কুড়ি ঝরে যাচ্ছে। তো পাতা, ফুল, কুড়ি ঝরে যাচ্ছে, কিছুক্ষণ আগে আমরা এই জিনিসটা পড়েছিলাম যে পাতা, ফুল, কুড়ি ঝরে যায়, এটা হচ্ছে ফসফরাসের অভাবে। সো ফসফরাসের অভাব আছে নিঃসন্দেহে। আর এখানে ক্লোরোসিস হচ্ছে। তো এখানে যেহেতু ক্লোরোসিস হচ্ছে, তো ক্লোরোসিসের জন্য সম্ভাব্য যা যা মাথায় আসা দরকার আমরা এখন তাই হচ্ছে মাথায় এনে ফেলবো। তাহলে যে এখন হচ্ছে ক্লোরোসিস হচ্ছে, ক্লোরোসিস হচ্ছে, আর এখানে ফসফরাসের ঘাটতি আছে। এই সমস্যার সমাধানে তিনি একজন উদ্যান তত্ত্ববিদের শরণাপন্ন হলেন। ছি, তার শরণাপন্ন হওয়া উচিত ছিল তোমাদের কাছে, কারণ তোমরা খুব ভালো করে বায়োলজি পড়ো, তোমরা খুব ভালো করে হচ্ছে পুষ্টিগুলার অভাবজনিত লক্ষণগুলা জানো। তাই আমার মনে হয় তোমরা এক একজন হচ্ছে মানে খুব ভালো মানে কৃষিবিদ। যাই হোক, তিনি তাকে তার বাগানে উদ্ভিদের প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় কিছু উপাদান সরবরাহের পরামর্শ দিলেন। ওকে, তুমিও যেমনটা দিতে আমিও যেমনটা দিতাম, তো উনি হচ্ছে তেমনটা দিলেন। তাহলে ইরফান আলীর বাগানের ঘাস যে উদ্ভিদের সমস্যার কারণ ব্যাখ্যা করো। তো সমস্যার কারণ যেহেতু ব্যাখ্যা করতে বলেছে, তা আমরা এই জায়গা থেকে প্রথমত হলুদ কেন হয়, এইটা হলুদ হচ্ছে একটা সমস্যা, যে সবুজ থেকে হলুদ হয়ে যাচ্ছে। আরেকটা সমস্যা হচ্ছে ঝরে যাচ্ছে। হ্যাঁ, ঝরে যাচ্ছে। তো ঝরে হলুদ হইলে যতটা না বেশি সমস্যা, ঝরে গেলে তার চাইতে বেশি সমস্যা, রাইট? তো ঝরে যাচ্ছে, এটা খুবই একটা উদ্বেগের ব্যাপার। আহ, যেহেতু হচ্ছে ফুল হচ্ছে, ফুল ঝরে যাচ্ছে, কুঁড়ি হচ্ছে ঝরে যাচ্ছে, পাতা ঝরে যাচ্ছে, খুবই টেনশন। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা তাহলে হলুদ যেন না হয় তার জন্য হচ্ছে ক্লোরোসিসকে প্রিভেন্ট করতে হবে। হ্যাঁ, ক্লোরোসিস হওয়া যাবে না। হলুদ মানে কি? ক্লোরোসিস। ক্লোরোসিস হওয়ার জন্য হচ্ছে যারা রেসপন্সিবল তাদের নাম আমরা মেনশন করে দিলাম। ধরো নাইট্রোজেন দরকার, ম্যাগনেসিয়াম দরকার, ম্যাঙ্গানিজ দরকার, হ্যাঁ, আয়রন দরকার, সালফার দরকার। হ্যাঁ, অথবা হচ্ছে তুমি এটলিস্ট তিনটা মেনশন করতে পারো, যে ভাই নাইট্রোজেন দরকার, এটলিস্ট এই চারটা মেনশন করতে পারো। তার পাশাপাশি হলুদ হওয়ার জন্য স্পেসিফিক্যালি তুমি পটাশিয়ামের কথাও জানো, পটাশিয়ামের অভাবে হলুদ হয়, সো এটাও মেনশন করতে পারো। আর ঝরে যাচ্ছে, ঝরে যাওয়ার জন্য ডিরেক্টলি ফসফরাস। সো হচ্ছে যেহেতু এই উপাদানগুলোর অভাবে ঝরে যাচ্ছে, তো আমরা এই কারণটা এলাবোরেট করে দিব। তুমি যদি আহ আলাদা আলাদা করে বলতে পারো সেটাও ভালো, ক্লোরোসিস ব্যাপারটাকে এক্সপ্লেন করতে পারো এটাও ভালো, যে ক্লোরোসিস এই কারণে হয়, তার মানে হচ্ছে তার এই সমস্যার উত্তরণটা কি সেটাও বলে দিতে পারবা। তাহলে মেইন ঘটনা হচ্ছে দুইটাই জায়গায়, একটা হচ্ছে হলুদ হয়ে যাচ্ছে, যেটাকে আমরা আমাদের বইয়ের ভাষায় বলছি ক্লোরোসিস, আর একটা হচ্ছে ঝরে যাচ্ছে। ক্লোরোসিস জন্য অ্যারাইরা রেসপন্সিবল, বা হলুদ হওয়ার জন্য অ্যারাইরা রেসপন্সিবল, ঝরে যাওয়ার জন্য অ্যারাইরা রেসপন্সিবল। এখন তাহলে হচ্ছে সেখান থেকে কিভাবে ইরফান আলী পরিত্রাণ পাবে? হ্যাঁ, পরিত্রাণ পাবে কিভাবে? সেক্ষেত্রে হচ্ছে এই যে জিনিসগুলোর অভাব আছে, সে অভাবগুলো হচ্ছে ফুলফিল করতে হবে। অভাবগুলা যে অভাবগুলো হচ্ছে ফুলফিল করতে হবে। তাহলে ইনশাল্লাহ ধরে নেওয়া যায় তার হচ্ছে সমস্যা হবে না। অভাব আছে, কি কি অভাব আছে? এখন অভাব আছে ধরো পটাশিয়াম, তাই তাকে হচ্ছে পটাশ সার দিতে হবে, মিউরেট অফ পটাশ, হ্যাঁ, একটা। তারপর হচ্ছে ধরো কি অভাব আছে? নাইট্রোজেন অভাব আছে, তাহলে ইউরিয়া সার দিতে পারে, রাইট? তারপরে হচ্ছে ধরো কি আছে, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়ামের অভাব আছে, ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট দিতে পারে, বা ম্যাগনেসিয়াম রিলেটেড কোনো কিছু দিতে পারে, সার দিতে পারে। তারপর হচ্ছে আয়রন দিতে পারে, হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে ফসফরাস সাপ্লাই করতে পারে, ঠিক আছে?
ফসফরাস হচ্ছে ট্রিপল সুপার ফসফেট, যেগুলোর নাম যেন বলে দিতে পারো আর কি, যে পটাশিয়ামটার জন্য হচ্ছে মিউরেট অফ পটাশ। হ্যাঁ, মিউরেট অফ পটাশ, আমি যদি একটু লিখে দিই মিউরেট অফ পটাশ, মিউরেট অফ পটাশ, এটা তোমাদের তো দেখবা মিউরেট অফ পটাশের কালার সম্ভবত হচ্ছে লাল, একটা লাল কালারের সার। নাইট্রোজেন তো হচ্ছে ইউরিয়া ফরম্যাটে পাওয়া যায়, ইউরিয়া। আর হচ্ছে এটা তো হচ্ছে ট্রিপল সুপার ফসফেট, ট্রিপল সুপার ফসফেট নাম লিখে দিতে বলে স্যার খুবই খুশি হবে যে না, ছেলে মেয়েটার হচ্ছে আইডিয়া আছে ট্রিপল সুপার ফসফেট। না লিখতে পারলো কোনো সমস্যা নাই, তুমি জাস্ট হচ্ছে এটা কতটুকু বলে দিতে হবে যে এগুলা ঘাটতি আছে, তাই এই উপাদানগুলা হচ্ছে সরবরাহ করতে হবে। এই উপাদানগুলো যদি সরবরাহ করা যায় তাহলে হচ্ছে এই সমস্যাগুলো হবে না, তখন হচ্ছে আহ তার ফলনও বেড়ে যাবে। ঠিক আছে, তো এই পরামর্শগুলো হচ্ছে তোমাকে দিতে হবে। সো ফলে হচ্ছে আমরা একটা আইডিয়া পেলাম যে হচ্ছে আমাদের ক্ষুদ্র নলেজ থেকে স্বাভাবিক বা হচ্ছে একেবারে ক্ষুদ্র পর্যায়ে নলেজ থেকে কিভাবে হচ্ছে আমরা এত সুন্দর সুন্দর অ্যান্সার করতে পারি। সো হোপফুলি হচ্ছে আমরা ধরে নিতে পারি যে আমরা যদি খুবই ভালো করে হচ্ছে পুষ্টি থেকে শুরু করি, অর্থাৎ আমরা যা পড়লাম একেবারে শুরুর অংশ থেকে পুষ্টির পুষ্টির যা পড়লাম, অর্থাৎ এই অংশ থেকে আমরা পুষ্টি সম্বন্ধে জানলাম যে উদ্ভিদের ক্ষেত্রে পুষ্টি বলতে কি বোঝায়। তারপরে জানলাম হচ্ছে উদ্ভিদের কোন পুষ্টি উপাদানগুলো সে কিভাবে পেয়ে থাকে, হ্যাঁ কোথা থেকে পেয়ে থাকে, অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কি কি আছে। তারপর হচ্ছে এক একটা পুষ্টির অভাবজনিত কি কি লক্ষণ হতে পারে, স্পেশালি কিভাবে মনে রাখা যায়, ক্লোরোসিস ঘটনাটা আসলে কি, ডাইপ্যাক ঘটনাটা আসলে কি। সো আমরা হোপফুলি হচ্ছে তোমাদেরকে একটা আইডিয়া দিতে পারছি, আমার দৃঢ় বিশ্বাস তোমরা আরেকটু ভালো করে ইনশাল্লাহ পড়ার চেষ্টা করবে। সো এইটা ছিল আমাদের চ্যাপ্টার 5 এর প্রথম লেকচার। পরের লেকচার ইনশাআল্লাহ আমরা হচ্ছে খাদ্য নিয়ে শিখবো, যেহেতু পুষ্টি শেষ তাহলে আমরা খাদ্য নিয়ে শিখবো, উদ্ভিদের ব্যাপার স্যাপার শেষ, এখন উদ্ভিদ নিয়ে পড়ে থাকলে হবে না, বাসায় আসতে হবে, বেশি বেশি করে খেতে হবে, বেশি বেশি না প্রয়োজনীয় পরিমাণ খেতে হবে, পরিমাণ মতো খেতে হবে। তো যা খাবো সেটাই খাদ্য, সে খাদ্যের কি ঘটে কি হবে তা জানতে চোখ রাখুন নেক্সট পর্বে। আজকে তাহলে আছে আমরা এই পর্যন্তই থাকে।